রাজকুমার এর জাদু আছে। অনেক বছর আগে এক রাজ্যে একজন বয়স্ক রানী ছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। প্রতি রাতে তিনি চুপচাপ বসে থাকতেন এবং ঈশ্বরের কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করতেন। ও সর্বশক্তিমান এবং দয়ালু ঈশ্বর, আমাকে একটি পুত্র দিন, বংশ চালিয়ে যাওয়ার জন্য একটি পবিত্র রক্ত, যাতে আমি একজন মায়ের দায়িত্ব পালন করতে পারি। প্রতিটি সকালেই আমি হাত জোট করে প্রার্থনা করি। 12টি পূর্ণিমা চলে গেছে, অনুগ্রহ করে দয়া করুন এই অপূর্ণ মায়ের উপর। রানী ছিলেন একজন মহৎ মহিলা, যার হৃদয় ছিল সোনার মতো। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। অলৌকিক মুহূর্তটি ঘনিয়ে আসছে। রানী একটি পুত্র সন্তানের জন্ম দেবেন। যদিও ভাগ্য তাকে বিলম্বের মাধ্যমে পরীক্ষা করেছিল, তবে বিনিময়ে রানী একটি ছেলের জন্ম দেবেন, যার মধ্যে বিরল জাদু থাকবে। যখনই রাজকুমার একটি ইচ্ছা করবে, তখন তা সত্যি হবে। এক বছর পর। সম্মানিত সম্রাট মহাশয়, আমি বড় সংবাদ নিয়ে এসেছি। রানী একটি রাজপুত্রের জন্ম দিয়েছেন। নবজাতকের কাঁদার শব্দ রাজপ্রাসাদে প্রতিধ্বনিত হয়েছে। রানী, আপনাকে অভিনন্দন। আপনি সিংহাসনের উত্তরাধিকারীর জন্ম দিয়েছেন। রাজকুমারটি খুব সুন্দর। তোমাকে স্বাগতম। এই পৃথিবীতে এসেছ। তুমি সিংহাসনের উত্তরাধিকারী, আশা, আলো এবং এই রাজবংশের ভবিষ্যৎ। খুব ভালো, খুব ভালো। আমি সবসময় বিশ্বাস করতাম যে ভবিষ্যতে তুমি বড় হয়ে একজন জ্ঞানী শাসক হবে, একজন বিচক্ষণ রাজা হবে, দয়ালু এবং সাহসী হবে। ও খোদা, তুমি এত সুন্দর। আমার প্রিয় পুত্র। মায়ের দিনের পর দিন আন্তরিক প্রার্থনার ফল। ঈশ্বর দয়া করে আমাকে আজ তোমাকে দেখতে দিয়েছেন। অ্যালেক্স, আজ মা তোমাকে হাঁটতে নিয়ে যাবে। আমরা সেই বাগানে যাব যেখানে অনেক সুন্দর প্রাণী আছে। তুমি কি দেখতে পছন্দ কর এই ছোট সুন্দর প্রাণীগুলোকে? হ্যাঁ, পছন্দ করি। আমি যেতে চাই। এখনই যাই। ও, এটা কি প্রাণী? অ্যালেক্স, তুমি ভালো করে দেখো এই ছোট্ট প্রাণীটি কি? খরগোশ। এটা একটা সাদা খরগোশ মা। খুব সাদা আর সুন্দর। হ্যাঁ, ঠিকই বলেছ। ওই খরগোশটা। দারুণ করেছ। আমরা খুব সকালেই উঠে পড়েছি। এখন নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। মা তোমার জন্য কেক এনেছে। সাদা খরগোশ ঘাস খাচ্ছে। এর কান লম্বা, অনেক লম্বা। টিয়া পাখি কথা বলতে পারে। এটা উঠছে এবং কিচির মিচির করছে। প্রজাপতি, হলুদ প্রজাপতির ঝাঁক আছে, নাচের মতো ঘুরছে। খুব সুন্দর মা। আরে কি ব্যাপার? এমন অদ্ভুত অনেক প্রাণী রানীকে ও রাজকুমারকে ঘিরে জটলা করছে কেন? ওরা তো মানুষকে ভয় পাচ্ছে না, বরং যেন এক অদৃশ্য আকর্ষণে কিচির মিচির করতে করতে ঘিরে ধরছে। মৌমাছি, ছোট স্বচ্ছ ডানাওয়ালা, মায়ের চারপাশে উঠছে। হে ঈশ্বর, আমি নিশ্চিত যে আমি ভুল শুনিনি এবং আমার চোখ স্পষ্টতই। আমি বিভ্রান্ত নই। রাজকুমার যা বললেন তার সাথে সাথেই ম্যাটেরিয়ালাইজড হলো। অবিশ্বাস্য। মাত্র কয়েকটি সহজ শব্দ এবং সবকিছু যেন আদেশ মানছে। খাও রুটি, মিষ্টি পুর সহ। একদম ঠিক। রাজকুমার অ্যালেক্সের সত্যিই জাদু শক্তি আছে। সহজভাবে বললে যা ইচ্ছা তাই পায়। রাজকুমারের জন্মের পর থেকেই আমি অনেক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। যখনই সে কথা বলে, স্বর্গ ও পৃথিবী যেন সাড়া দেয়। দাঁড়াও, এটা কি? ঘরের মাঝখানে একটি ঝলমলে আলোর ঝলক দেখা গেল। এটা বজ্রপাত বা আলোর মতো নয়,
দিনের বেলায় স্ফটিকের মতো জল করছে। আমি কি ভুল দেখছি? সত্যি ঈশ্বর আমার পাশে আছেন। আমি শান্তিদায়ক তরলের একটি বোতল ধরে আছি, একটি বিশেষ মিশ্রণ যা বিরল ঔষধি গাছ থেকে প্রস্তুত। সঠিক মাত্রা খাবারের মধ্যে দিতে হবে। যে কেউ এটি খাবে বা শ্বাস নেবে সে ঘন্টার পর ঘন্টা গভীর ঘুমাবে, এমনকি পুরো দিন জুড়েও। আমাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। প্রথমে গোপনে রাজপুত্র অ্যালেক্সকে অপহরণ করতে হবে। তাকে একটি অত্যন্ত গোপন জায়গায় নিয়ে যেতে হবে। তারপর আমি এক নিখুঁত নাটক সাজাবো। রানীকে দোষারোপ করব যে তার অবহেলার জন্যই ছেলে হারিয়ে গেছে। একবার রাজকুমার প্রাসাদে না থাকলে সমস্ত সন্দেহের তীর রানীর দিকে যাবে, যিনি শেষ পর্যন্ত তার সাথে ছিলেন। তখন আমাকে শুধু কয়েকটি জাল প্রমাণ, কিছু চতুর গুজব ছড়াতে হবে, যা পুরো আদালতকে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট যে তিনি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। রানীকে দায়িত্বজ্ঞানহীন এবং রাজ্যের মায়ের অযোগ্য বলে গণ্য করা হবে। আর যখন তিনি ক্ষমতা হারাবেন তখন আমার পরিকল্পনায় বাধা দেওয়ার মতো আর কেউ শক্তিশালী থাকবে না। আমার প্রাসাদে এইসব কি ঘটছে? গার্ডরা কোথায়? সব দাসী, রাজকুমারী, রক্ষীরা কোথায় যখন রাজকুমার হারিয়ে গেল? আমার সন্তান কোথায়? অ্যালেক্স, এত রক্ত কেন? না, এটা হতে পারে না। এটা একটা দুঃস্বপ্ন, তাই না? অ্যালেক্স, তুমি কোথায়? মহারাজ, আজ সকালে রানী রাজকুমারকে প্রাসাদের চিড়িয়াখানায় হাঁটতে নিয়ে গিয়েছিলেন। যখন আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম রাজকুমার সেখানে আর ছিল না। আমি পরিষ্কার দেখতে পেলাম রানীর শরীরে রক্তের দাগের চেয়েও বেশি ছিল কিছু গুরুতর ঘটনা ঘটেছে তার চিহ্ন। কিন্তু চারপাশে সম্পূর্ণ ফাঁকা ছিল, কেউ দেখেনি বা কিছু জানে না। আমি অবিলম্বে সৈন্যদের আদেশ দিলাম বাগান এবং পার্শ্ববর্তী বনে অনুসন্ধান করতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো চিহ্ন খুঁজে পাইনি। শুরু করুন সব সৈন্যদের অবিলম্বে। যে কোন মূল্যে রাজপুত্রকে খুঁজে বের করো। জীবিত থাকলে আনতে হবে, মারা গেলে দেহ আনতে হবে। এবং রানী সম্পর্কে এই অবহেলা ক্ষমার অযোগ্য। তাকে কারাগারে আটক করুন, কাউকেই তার কাছে যেতে দেয়া হবে না। দরজা খুলবেন না, একটি পানির ফোঁটাও নয়, এক টুকরো খাবারও যাবে না। অ্যালেক্স, যদি তুমি শুনতে পাও, যদি তুমি কোথাও থাকো, আমাকে তোমাকে আরেকবার দেখতে দাও, শুধু একবার। কেউ দয়া করে আমার সন্তানকে ফিরিয়ে দাও। মহারাজ, রাজপ্রাসাদের সৈন্যরা পুরো বন তছনছ করেছে। গিরিখাত থেকে ঘাসভূমি পর্যন্ত, ঝোপঝাড় থেকে গভীর গুহা পর্যন্ত কোনো কোণ বাকি রাখেনি। কিন্তু কোনো চিহ্ন নেই, কোনো সূত্র নেই, কোনো পদচিহ্ন নেই, কোনো শব্দ নেই বা রাজকুমারের কোনো জিনিস নেই। থামো, আমার সামনে থেকে দূর হও। আরেকটি কথাও বলবে না। তোমরা সবাই একদল অকেজো লোক। মহারাজ, আপনার দুঃখ কমান। আমার মনে হয়, কে জানে, রাজকুমার হয়তো এখনো আঘাতপ্রাপ্ত হয়নি। হতে পারে হয়তো তাকে কোনো ভালো লোক খুঁজে পেয়েছে এবং সাহায্য করেছে। কে জানে একদিন রাজকুমার আমাদের কাছে ফিরে আসবে। সব রানীর দোষ। একজন মা হয়ে নিজের সন্তানকে রক্ষা করতে পারলেন না। তিনি কি আর মা হওয়ার যোগ্য? তিনি আমার শেষ আশা মেরে ফেলেছেন। আমি তাকে আর দেখতে চাই না, আর একবারও না। রানীকে উত্তর দিকের টাওয়ারে বন্দি করো, যেখানে পাথরের দেয়াল বরফের মতো ঠান্ডা এবং সূর্যের আলো, এমনকি চাঁদের আলো কখনো পৌঁছায় না। সব প্রবেশ পথ বন্ধ করে দাও, দরজা খুলবে না। 7 বছর কেউ কাছাকাছি যেতে পারবে না। এটা আমার আদেশ। মহারাজ, যদি এভাবে চলতে থাকে আমার ভয় হচ্ছে রানী বাঁচতে পারবেন না। তিনি কয়েকদিন ধরে কিছু খাননি বা পান করেননি। স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছে। দয়া করে পুনর্বিবেচনা করুন। যাই হোক না কেন, তিনি এখনও রাজ্যের মা, রাজকুমারের জন্মদাত্রী মা। না, রানীর এই শাস্তি প্রাপ্য। একজন মা যিনি নিজের সন্তানকে রক্ষা করতে পারেন না, তার বেঁচে থাকার কি সার্থকতা? কেউ খাবার বা পানীয় নিয়ে যেতে পারবে না, এমনকি এক ফোঁটা জল বা এক টুকরো ছোট কেকোনা। তাকে বন্দিদশার কষ্ট, পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা এবং একাকিত্বে ধীরে ধীরে মারা যাওয়ার বেদনা অনুভব করতে দাও, ঠিক যেমনটি তার অপরাধের জন্য প্রাপ্য। অ্যালেক্স, মা বিশ্বাসই করতে পারছে না
কিভাবে একজন মা গভীর ঘুমে থাকে যখন তার সন্তান হারিয়ে যায়? হে ঈশ্বর, তুমি কি মাকে ডাকেছিলে? সাহায্যের জন্য চিৎকার করেছিলে, হাত পা ছুঁড়েছিলে, তবুও মা কিছুই বুঝতে পারল না। কেন? আসলে কি হয়েছিল? আমাকে আমার ছেলেকে খুঁজে বের করতে হবে। তোমরা কিছুই বুঝো না। অ্যালেক্স মারা যায়নি। আমি বিশ্বাস করি না। আমার ছেলে বেঁচে আছে। আমি এটা অনুভব করি। একজন মায়ের হৃদয় ভুল করতে পারে না। আমাকে এখানে আটকে রাখো না। অ্যালেক্স, মা আসছে। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। রানী, দয়া করে নিজেকে আর কষ্ট দিও না। আমরা সাদা পবিত্র কবুতরের আকারে পৃথিবীতে পাঠানো দেবদূত। ঈশ্বর আপনার করুণাময় আবেদন শুনেছেন, তাই আমরা এখানে পাঠানো হয়েছি খাবার, পানি এবং আশার সঙ্গে। আমার খাবার দরকার নেই, জল দরকার নেই। এই মুহূর্তে আমার যা দরকার তা হলো দেবদূতেরা আমাকে এই অন্ধকার জায়গা থেকে বের করে নিয়ে যাক। আমাকে আমার ছেলেকে খুঁজে বের করতে হবে, এই মায়ের হৃদয়ের গভীরে। আমি জানি, আমি নিশ্চিত যে আমার ছেলে সে মরেনি। অ্যালেক্স মায়ের উদ্ধারের অপেক্ষায় আছে। আপনি ঠিক বলেছেন মহারানী। রাজপুত্র এখনো জীবিত, কিন্তু বিপদের মধ্যে আছেন। রাজপ্রাসাদের সেই বিশ্বাসঘাতক রাঁধুনি মিথ্যে গল্প তৈরি করেছে। আপনাকে অপবাদ দিয়ে রাজপুত্রকে গোপনে অপহরণ করেছে। সে সত্য লুকিয়ে রেখেছে রাজাকে পুরোপুরি বিশ্বাস করানোর জন্য। হায় ঈশ্বর! অ্যালেক্স, তুমি কি এখনো বেঁচে আছো? যদি তুমি বন্দী থাকো খারাপ লোকদের হাতে, প্রতিটি সেকেন্ডই একটি মায়ের হৃদয়ে নতুন একটি ক্ষত। ফেরেশতা, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। আমি যে কোন মূল্যে তোমাকে খুঁজে পাব। আর যিনি এই সব ঘটিয়েছেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। রানী, অনুগ্রহ করে শান্ত হন। প্রথমে আপনাকে শক্তি ফিরে পেতে খেতে এবং পান করতে হবে, কারণ আপনি কয়েকদিন ধরে এক ফোঁটা পানি পান করেননি। বর্তমানে রাজা অন্ধ, রাঁধুনির মোহে পড়েছেন, তাই আপনি যদি টাওয়ার থেকে বের হনও তবুও কিছু করতে পারবেন না। কিন্তু প্রতিবার যখন আমি চোখ বন্ধ করি অ্যালেক্সের ছবি ভেসে ওঠে। আমার ছোট্ট সন্তান, দুর্বল, একা, নিষ্ঠুর অপহরণকারীদের মাঝে। আমি তোমাকে মাকে ডাকতে শুনি। আমি তোমার আতঙ্কিত চোখ দেখি। গভীর অন্ধকারে আমি কিভাবে শান্ত থাকতে পারি এই ঘরে, যখন আমার নিজস্ব রক্তের সন্তান আমার থেকে বেশি মাকে প্রয়োজন? মহারানী, অনুগ্রহ করে নিশ্চিন্ত হন। আপনার ছোট ছেলে সাধারণ কোনো শিশু নয়। রাজপুত্রের মধ্যে এক মহান অলৌকিক শক্তি ঈশ্বরের দান হিসেবে নিহিত। রাজপুত্রের আন্তরিক হৃদয় থেকে উচ্চারিত প্রতিটি কথা বাস্তব হয়ে উঠতে পারে। একদিন যখন রাজকুমার বড় হবে, সে বুঝতে পারবে সে কে। তখন সত্য প্রকাশিত হবে এবং রাজকুমার আর কেউ নয়, নিজেই তার মায়ের নির্দোষিতা প্রমাণ করবে। তার অলৌকিক শব্দের শক্তিতে রাজকুমার মিথ্যা অভিযোগগুলি উল্টে দেবে এবং সেই দুঃখী মায়ের হৃদয়ে বহু বছর ধরে অপেক্ষারত ন্যায় ফিরিয়ে আনবে। অ্যালেক্স, আমার ছোট ছেলে, তাহলে একদিন তুমি ফিরে আসবে। নিশ্চিত, আমার ছেলে মরতে পারে না। আমি বাঁচব, আমার জন্য নয়, তোমার জন্য। বহু বছর পর। কি দুর্দান্ত ভাগ্য আমার! ও ছেলেটা যখন আমার হাতে, আমি এক নিঃস্ব মানুষ থেকে রাজ্যের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেলাম। তার কয়েকটি অসতর্ক কথা, যখনই সে কিছু চায়, স্বর্ণ, রত্ন, জমি আর খাবার আসতে থাকে। তার মুখের বদৌলতে আমি রাজাসম জীবন যাপন করছি।
ও রাজপুত্রটা আমার জন্য ভাগ্যের উপহার। কিন্তু এখন আর কিছুই সহজ নয়। সে বড় হয়ে গেছে, আর আগের মতো নিষ্পাপ নেই। এখন সে তার জৈবিক বাবা মা সম্পর্কে জানতে চায়, কেন তাকে ফেলে দেওয়া হয়েছিল, আর সেই অস্পষ্ট গল্পগুলো যা আমি বানিয়েছিলাম। যদি সে জানতে পারে আমি মিথ্যে বলেছি, যদি সে অতীত নিয়ে সন্দেহ করতে শুরু করে, তাহলে আমার সমস্ত পরিশ্রম, আমার সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের খুব চতুরভাবে একে নিয়ন্ত্রণ করতে হবে। সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগেই আমি একটা প্রস্তাব দেব, যাতে সে রাজপ্রাসাদ ছেড়ে যায় এবং কোনো শান্ত জায়গায় চলে যায়, যত দূর সম্ভব। সেখানে সে বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, আর আমি শুধু তার মনে একটু প্রভাব ফেললেই বিলাসিতা আর ক্ষমতার জীবন উপভোগ করতে পারব, এমনকি রাজার চেয়েও বেশি। বাবা, অনেক দিন হয়ে গেছে আপনি আমাকে দেখতে আসেননি। আমি খুব একা বোধ করি। আমি শুধু গাছের সঙ্গে কথা বলি, টালি ছাদে বাতাসের শব্দ শুনি, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনি কি আমার সঙ্গে থাকতে পারেন? এখানে যথেষ্ট জায়গা আছে, আপনার পছন্দের ফুলের বাগান আছে এবং একটি মাছের পুকুরও। আপনি যদি এখানে থাকেন আমি অনেক বেশি খুশি থাকব। বাবারে, আমি আসলে অনেক আগেই সেই বিষয়ে চিন্তা করেছিলাম। এখন আমার বয়স অনেক হয়েছে। এখন আমার দরকার সোনারূপা বা ক্ষমতা নয়, বরং একটি শান্তিপূর্ণ জায়গা, যেখানে আমি বার্ধক্য শান্তিতে উপভোগ করতে পারি। একটি প্রশস্ত প্রাসাদ, যার সাথে ঘন গাছপালা, মাছের পুকুর, পাঠাগার, উষ্ণ রান্নাঘর এবং প্রহরী রয়েছে, এবং একটি ছোট উপাসনালয়, যেখানে মনকে শান্ত রাখা যায়। আপনি এমন বলেছেন বাবা, তবে আর অপেক্ষা কিসে? ইস, আমি আর আপনি যদি একসাথে একটা রাজকীয় প্রাসাদে থাকতে পারতাম। সেই জায়গাটিতে 100টি কক্ষ থাকতে হবে। প্রাসাদের ভিতরে হাজার হাজার ভৃত্য থাকবে, যাদের আপনি শুধু ডাক দেবেন, তারা হাজারে হাজার আসবে আপনার পাশে এবং আপনার প্রত্যেকটি ইচ্ছা পূরণ করবে। সেই জায়গায় আপনি শান্তিতে বার্ধক্য উপভোগ করতে পারবেন, আর আমি প্রতিদিন আপনার পাশে থাকতে পারবো। ওহ ঈশ্বর, বিশ্বাস করতে পারছি না। এই প্রাসাদটি রাজার বাসস্থানের চেয়েও জাঁকজমকপূর্ণ, বিশাল এবং মহিমান্বিত। মার্বেলের দেয়াল, হীরার ছাদ এবং হাজার হাজার পরিচারক সর্বদা আমার সেবায় নিয়োজিত। সবকিছু একটি স্বপ্নের মতো চোখের সামনে ভেসে উঠছে। তুমি সত্যিই একজন জিনিয়াস, অ্যালেক্স। শুধু জাদুর জন্য নয়, বরং তোমার আত্মা এতটাই সুন্দর। আমি সবসময় আমার পালক পিতার উপকার মনে রাখি, যিনি আমাকে শিশুকাল থেকেই লালন পালন করেছেন। আমি সবসময় হৃদয়ে এক গভীর ক্ষোভ নিয়ে চলেছি, আমার জন্মদাতা মা বাবা আমাকে পরিত্যাগ করেছিলেন বলে। কিন্তু যত বড় হচ্ছি, এই চিন্তাগুলো আমাকে আরও বেশি তাড়িয়ে বেড়াচ্ছে। তবুও আমি অন্তত একবার স্পষ্টভাবে জানতে চাই, আমার আসল মা বাবা কারা, আর তারা কেন আমাকে ফেলে দিয়েছিল। আমি মনে করি এই প্রশ্নটি আমার মনে ঘুরপাক খেতে থাকলে বাঁচতে পারবো না। আমি তাদের সাথে দেখা করতে চাই, জীবনে অন্তত একবার। তাদের নিজেদের কাছ থেকে প্রশ্ন করতে চাই, উত্তর শুনতে চাই। এমন নয় যে আমি তাদের আমাকে ফিরিয়ে নিতে চাই, বরং আমি সত্য জানতে চাই। হায় ঈশ্বর, ঠিক যেমনটা আমি ভয় করেছিলাম। ও এখন অতীত নিয়ে সন্দেহ করতে শুরু করেছে এবং জন্মদাতা মা বাবার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জেগেছে। শুধু যদি ওর মায়ের সঙ্গেই দেখা হয়, এতদিন ধরে বলা সব মিথ্যা ফাঁস হয়ে যাবে। আমাকে এখনই ওর মনোযোগ অন্যদিকে সরাতে হবে এবং ওকে এই বিপজ্জনক চিন্তার ধারা থেকে টেনে বের করতে হবে। পালক পিতার কি হয়েছে? তার মুখ হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? সে কি অসুস্থ? না না, আমি ঠিক আছি। আমি শুধু তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। বাবা, জন্মদাতা মা বাবাকে খোঁজার বিষয়টা পরে করলেও চলে, তাড়াহুড়োর কিছু নেই। এখন তুমি বড় হয়েছ, সব সময় একা থাকা কষ্টকর হতে পারে। তুমি কেন একজন কোমল স্বভাবের স্ত্রী কামনা করো না, যিনি প্রতিটি সকালে তোমার পাশে থাকবেন আর প্রতিটি রাতে তোমার দুঃখ সুখ ভাগ করে নেবেন? আহ, ঠিক তাই। হয়তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একজন আত্মার সাথী দরকার। তাহলে ইচ্ছা করি আমার একটি কোমলমতি, দয়ালু স্ত্রী থাকত, যিনি সকাল সন্ধ্যা আমার পাশে থাকতেন,
একজন যাকে আমি বিশ্বাস করতে পারি এবং সারা জীবন ভালোবাসতে পারি। প্রিয়তম আমার, আজ তুমি কি খেতে চাও যাতে আমি সুন্দরভাবে প্রস্তুত করতে পারি? তুমি শুধু একটি কথা বলো, আমি প্রতিটি ছোটখাটো বিষয়ে যত্ন নেব যাতে তোমার কিছু নিয়েই চিন্তা করতে না হয়। ওহ ভগবান, আমি তো শুধু হঠাৎ করে ইচ্ছেটা প্রকাশ করেছিলাম, আর তখনই সে হাজির হয়ে গেল। সে একেবারে পরীর মতো সুন্দর। আমি ভাবতেই পারিনি জীবন আমাকে এমন একজন স্ত্রী দেবে যে একদিকে সুন্দরী, আবার আমার যত্ন নিতে জানে। তোমাকে ধন্যবাদ আমার পাশে আসার জন্য। ওরকম বলো না প্রিয়, আমি দায়িত্ববোধ থেকে আসিনি। আমি এসেছি কারণ আমার হৃদয় তোমার প্রতি কাঁপে। আমি জন্মেছি ভালোবাসার জন্য, তোমার যত্ন নেওয়ার জন্য। সুখে হোক বা দুঃখে, সহজে হোক বা কঠিনে, আমি সব সময় তোমার পাশে থাকব। আজ থেকে আমি আমার সমস্ত ভালোবাসা, হৃদয় এবং জাদুকরী শক্তি তোমাকে রক্ষা করার জন্য উৎসর্গ করব, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্তে। উনি আমার পালক পিতা, যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন যখন আমি ছিলাম এক অনাথ শিশু। তিনি আমাকে প্রতিটি শব্দ, প্রতিটি সঠিক ভুল শেখান। আমার জন্য তিনি শুধু একজন পিতা নন, তিনি একমাত্র ব্যক্তি যার ওপর আমি নিঃশর্তভাবে বিশ্বাস করেছি। ভাগ্য ভালো, আমি সময় মতোই ওর চিন্তার গতিপথ ঘুরিয়ে দিতে পেরেছি। সে সঙ্গে সঙ্গে প্রেমের ফাঁদে পড়ে গেল এবং সাময়িকভাবে নিজের পরিচয় সম্পর্কে প্রশ্ন ভুলে গেল। আমি আত্মতুষ্ট হতে পারি না, তবে অন্তত এই সরল ভালোবাসা ওকে কিছুদিন ব্যস্ত রাখবে, এবং এই সময়টাই আমার জন্য কৌশল পাল্টাতে যথেষ্ট। বাবা, আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন এমন একটি অলৌকিক জিনিস খুঁজে পেতে, এমন একজন সুন্দরী স্ত্রী যার স্বপ্ন আমি কখনো দেখিনি। তাই আজ আমি তাকে নিয়ে হাঁটতে যেতে চাই, রাজকীয় বাগানে, যেখানে সাদা গোলাপ পথের ধারে ফুটে আছে, হ্রদের পাশে উইলো গাছ ঝুঁকে আছে এবং সূর্যাস্তের সময় ময়ূরের দল নাচছে। আপনি কি আমাদের সাথে হাঁটতে, দৃশ্য দেখতে এবং গল্প করতে চান? খুব ভালো, খুবই ভালো। তোমরা দুজন ধীরে সুস্থে বের হও। আজ তোমাদের নতুন যাত্রার প্রথম দিন, পুরোপুরি উপভোগ করো প্রতিটি সুখের মুহূর্ত। আর আমি হয়তো গত কদিনের চিন্তায় শরীরটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে, একটু বিশ্রাম নিতে চাই। যাও, আর একে অপরের যত্ন নিও। হ্যাঁ বাবা, তাহলে আমরা এখন যাই। আপনি বিশ্রাম নিন, আমি পরিচারকদের বলবো তৈরি করতে ভেষজ চা, জেসমিন এবং লঙ্গানের গন্ধযুক্ত, যা মনকে শান্ত করে এবং ভালো ঘুম আনতে সাহায্য করে। ভয়ঙ্কর, আমি আর এইভাবে চলতে দিতে পারি না। ওর পাশে প্রতিটি দিনই এমন একদিন যেখানে আমি পুরোপুরি ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকি। ও আর সেই নিরীহ শিশু নেই। শুধু একটা সঠিক সময় করা প্রশ্নই আমার বছরের পর বছর গড়ে তোলা মিথ্যাকে উন্মোচন করে দিতে পারে। না, ও এক বিপদ, আমার একদম পাশে থাকা একটা টাইম বোম। আমার সব চাওয়া এখন আমার হাতের মুঠোয়, এক রাজকীয় প্রাসাদ, রত্নভাণ্ডারে ভরা, চারপাশে ক্ষমতার জাল। কিন্তু ওই ছেলেটা শেষ কাঁটা হিসেবে রয়ে গেছে। এবার সিদ্ধান্ত নেওয়ার সময়। সে বেঁচে থাকলে আমি কখনো শান্তি পাব না। আর তার নতুন সুন্দরী স্ত্রী, নিখুঁত একটা চাল, তার ভালোবাসাই যেন তাকে চূড়ান্ত ফাঁদে টেনে নিয়ে যায় এবং তার জীবন শেষ করে। মেয়ে, এই পাউডারটা নাও। আজ রাতে যখন তোমার স্বামী খাবে, তার সবচেয়ে প্রিয় মধু দিয়ে রোস্টেড বিফ ডিশ অথবা চিজ ওনিয়ন সুপে এটা ছড়িয়ে দিও। এটা অ্যালেক্সকে অনেক বেশি ভালো অনুভব করাবে এবং সে তোমাকে আরো বেশি ভালোবাসবে। বাবা, না, আপনি আমাকে ঠকাতে চাইছেন। এটা টনিক নয়, এটা বিষ। বাবা, কেন আমাকে আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে মারতে বলছেন? তার কোনো দোষ নেই। তার হৃদয় দয়ালু, সে কখনো কারো ক্ষতি করেনি। ঠিক, ভাবিনি সে এত সজাগ হবে। ভেবেছিলাম শুধু একটা পুতুল, ইচ্ছার দ্বারা তৈরি। কে জানতো তার নিজস্ব চিন্তা আছে। যদি তাই হয়, আমি আমার গোপনীয়তা ফাঁস করার জন্য কোনো সাক্ষী রাখতে পারবো না। এই অবস্থায় আমাকে তার সাথে বোঝাপড়া করতেই হবে। একটি সাদা কবুতরকে যদি পোষ মানানো না যায়,
তাহলে তার ডানা ভেঙে দিতে হবে। ভালো করে শোনো, যদি তুমি আমার কথা মতো কাজ না করো, যদি তুমি আদেশ অমান্য করো বা কোনো কিছু ফাঁস করে দাও, তাহলে এই প্রাসাদ থেকে জীবিত বের হওয়ার আশা করো না। একবার আমি হাত দিলে তোমার অনুশোচনা করার দ্বিতীয় সুযোগ থাকবে না। কেন কেন বাবা আমাকে এত নিষ্ঠুর কিছু করতে বলছেন? তিনি আপনার পালক সন্তান, যাকে আপনি লালন পালন করেছেন, ছোটবেলা থেকেই শিক্ষা দিয়েছেন। আমি এটা করতে পারি না। আমি আমার প্রিয় মানুষটিকে হত্যা করতে পারি না। যদি আপনি থামেন না, আমি তাকে সব সত্য বলে দেব যে আপনি আমাকে ব্যবহার করছেন তাকে মারার জন্য। তুমি আমার ধারণার চেয়ে বেশি চালাক, কিন্তু এখনো খুব সাদাসিধে। তুমি কি মনে করো তুমি আমার বিরোধিতা করতে পারবে? আমি ছেলেটাকে ছোটবেলা থেকে বড় করেছি, সবকিছু আমি নিজের হাতে সামলেছি। ভেবে দেখো, ও কি আমাকে বিশ্বাস করবে যে তাকে 20 বছর ধরে পালন করেছে, নাকি তাকে যে কিছুদিন হলো ওর জীবনে এসেছে? ভালো চাও তো নিজের জায়গাটা চিনে নাও, আর আমি যা বলি ঠিক তাই করো। আমার কথা শুনো, তোমার কিছুই হারাতে হবে না। একজনকে মারো আর কেউ তার জায়গা নেবে। আমি তোমাকে দিতেছি এক বিলাসবহুল জীবন, সম্পূর্ণ সেবা সহ। কেউ রাত দিন তোমার যত্ন নেবে। যদি তুমি চাও, আমি তোমাকে আরো ধনী ও শক্তিশালী কারো সাথে বিয়ে দেব, যাতে তোমার কখনো চিন্তা বা একাকিত্ব না হয়। আমি বুঝতে পারছি না কেন বাবা তাকে এত ঘৃণা করেন যে তার জীবন নিতে চান। সে বাবাকে কখনো কোনো ক্ষতি করেনি। সে একজন সৎ ও নির্দোষ মানুষ। কিন্তু বাবা ঠিক বলেছেন, আমি শুধু একজন দুর্বল মেয়ে, যার সে সাথে থাকাটা বেশি দিন হয়নি, যার হৃদয়ে আমার কোনো স্থায়ী স্থান নেই। আমি যদি প্রতিবাদ করি, প্রথমেই সব হারানো হবে আমি। তাই আমি বাবার ইচ্ছা অনুসরণ করব। খুব ভালো, অবশেষে তুমি বুঝতে পেরেছ। এই ওষুধের প্যাকেটটা নাও, রাতের খাবারের সুপে মিশিয়ে দাও। শুধু অ্যালেক্স যেন সবটা খেয়ে ফেলে। মনে রাখবে, কোনো আচরণ যেন তার মনে সন্দেহ না জাগায়। তার খাওয়া শেষ হওয়ার পর ঠিক 1 ঘন্টা পর ওষুধের প্রভাব শুরু হবে। সে অচেতন হয়ে পড়বে, তারপর গভীর ঘুমে তলিয়ে যাবে, আর তারপর কখনো ঘুম থেকে উঠবে না। তখন তুমি শুধু তাকে তার ঘরে নিয়ে যাবে, বাকিটা আমি সামলাব। অ্যালেক্স, শুয়ে পড়ো, কম্বল দিয়ে ঢেকে ফেলো। অনুগ্রহ করে আমার উপর বিশ্বাস করো। কিছু প্রশ্ন করো না, শব্দ করো না। আমরা বিপদে আছি, এবং তুমি শুধু বাঁচবে যদি আমার কথা মানো। তুমি কি বলছো? কেন হঠাৎ করে আমাকে বিছানায় যেতে এবং চাদর দিয়ে ঢেকে নিতে বলছো? কি হচ্ছে আমাকে বলো, এমন নীরব থেকো না। আমার কথা মানো, অবিলম্বে যাও। যদি তুমি আরও প্রশ্ন করো, তাহলে সময় পাবো না। তোমার জীবন সংকটে আছে। পিতা, আমি আপনার বলা সবকিছু করেছি, প্রতিটি বিবরণ অনুযায়ী। আমি চুপি চুপি সেই গুঁড়া, যেটাকে আপনি ঘুমের ওষুধ বলেছিলেন, তার রাতের খাবারের থালায় দিয়েছিলাম। সে কিছুই সন্দেহ না করে সব খেয়ে ফেলেছিল। তারপর সে যখন ঘরে ফিরে আসে, পোশাক পরিবর্তন করার আগেই রক্ত বমি করে, মুখ কাগজের মতো সাদা, তখনই বিছানার পায়ের কাছে লুটিয়ে পড়ে। আমি খুব ভয় পেয়েছিলাম, তবুও শান্ত থাকার ভান করেছি, যেমন আপনি বলেছিলেন। ভালো, তুমি ভালো করেছ। মৃতদেহটা আমি সামলাব। আমি চাইনি এটা এত তাড়াতাড়ি শেষ হোক। আমি আরো বড় একটা স্বপ্ন দেখেছিলাম, এর অলৌকিক ক্ষমতা পুরোপুরি কাজে লাগানো, সম্পদ জড়ো করা, রাজ্যকে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুঃখের বিষয়, সবকিছু অনেক দূরে চলে গেছে। এখন বিদায় জানানোর সময়। সেই অমূল্য পুত্রকে, যাকে আমি একসময় লালন পালন করেছিলাম। তুমি কি জানতে চাও আমি কেন এমন করেছি? কারণ সে যদি সত্যিটা জেনে যায় যে আমি সবকিছুর অর্কেস্ট্রেট করেছি, খারাপ খবর থেকে রানীর মৃত্যু পর্যন্ত, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। যখন সে ছোট ছিল, আমি তাকে তার আসল মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম। যদি রাজপুত্র তার আসল পরিচয় জানতে পারে, আমার সবকিছু বিলীন হয়ে যাবে। না, আমি কখনোই এমনটা হতে দেব না। এখন থেকে এখানে শুধু আমি আর তুমিই শাসক হব। থামো, দুষ্টু বুড়ো। আমি সব শুনেছি, প্রতিটি শব্দ। তুমি তোমার মুখে সব অপরাধ স্বীকার করেছ। এখন আর কোনো কিছু হটার পথ নেই। বলো, তুমি যে সমস্ত মিথ্যা তৈরি করেছ তার প্রতিটি বিস্তারিত ব্যাখ্যা করো। না হলে আমি শপথ নিচ্ছি, আমি তোমাকে মূল্য দিতে বাধ্য করব। এই রাজ্যের ইতিহাসে যে কোনো বিশ্বাসঘাতকের চেয়ে বেশি। তুমি বেঁচে আছো? অসম্ভব।
আমি নিজের চোখে তোমাকে পড়ে যেতে দেখেছি, রক্ত বমি করতে দেখেছি, অজ্ঞান হতে দেখেছি। তুমি কিভাবে এমনভাবে জ্ঞান ফিরে পেলে যেন কিছুই হয়নি? ঠিক তাই, আপনি প্রতারিত হয়েছেন, যেমনটি আপনি আমাদের প্রতারিত করেছিলেন। আমি সেই দুষ্ট পরিকল্পনা অনুসরণ করিনি। আমি আমার প্রিয়জনকে আঘাত করতে পারি না, এবং আমি নিশ্চিতভাবেই আপনাকে আরেকটি নির্দোষ জীবন ধ্বংস করতে দেব না। ওই ওষুধের প্যাকেটটি আমি বদলে দিয়েছি। সবকিছু ছিল এক নাটক। এখন আর লুকানোর কোনো জায়গা নেই। কেন? সবকিছু বলো, শুরু থেকে শেষ পর্যন্ত। আমার জন্মদাত্রী বাবা মা কারা? তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে? তারা কোথায়? আর তুমি আমার জীবনে কিভাবে হস্তক্ষেপ করেছো? তোমার প্রতিটি কথা তোমার বাকি ভাগ্য নির্ধারণ করবে। আমাকে মারো না, অনুগ্রহ করে না। আমি তোমাকে বড় করেছি, 20 বছর ধরে নিজের সন্তানের মতো যত্ন নিয়েছি। ঠিক আছে, আমি সব বলবো। যেদিন আমি রানীকে পাই আর শিশুটিকে জঙ্গলে, তারপর অপহরণের নাটক তৈরি করে মৃত্যুর গল্প বানালাম। দয়া করে আমাকে ক্ষমা করো অ্যালেক্স, আমি তো তোমাকে ছোটবেলা থেকেই বড় করেছি। আরে কি এটা? এত অদ্ভুত প্রাণী কেন রানী এবং রাজকুমারের চারপাশে ভিড় করছে? তারা মানুষকে ভয় পায় না, বরং অদৃশ্য আকর্ষণের মতো ঘিরে থাকে। মৌমাছি, ছোট স্বচ্ছ ডানাওয়ালা, মায়ের চারপাশে উঠছে। হে ঈশ্বর, আমি স্পষ্টতই ভুল শুনিনি এবং আমার চোখ স্পষ্টতই বিভ্রান্ত হয়নি। রাজকুমার যা বললেন তার সাথে সাথেই ম্যাটেরিয়ালাইজড হলো। অবিশ্বাস্য, মাত্র কয়েকটি সহজ শব্দ আর সবকিছু যেন আদেশ মানছে। খাও রুটি, ভেতরে মিষ্টি পুর আছে। একদম ঠিক, রাজকুমার অ্যালেক্সের সত্যিই জাদু শক্তি আছে। সহজভাবে বললে যা ইচ্ছা তাই পায়। রাজকুমারের জন্মের পর থেকেই আমি অনেক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। যখনই সে কথা বলে, স্বর্গ ও পৃথিবী যেন সাড়া দেয়। দূষিত দৈত্য, তুমি ফাঁদ পেতে ষড়যন্ত্র করেছ, আমার মাকে বাধ্য করেছ বছরের পর বছর ঠান্ডা কারাগারে থাকতে। তুমি মায়ে ছেলের বন্ধন ছিন্ন করেছ, আমাদের রক্তের সম্পর্ক ছিন্ন করেছ, আমার পুরো পরিবারকে ট্র্যাজেডিতে ফেলে দিয়েছ। সবই কি তোমার লোভ পূরণের জন্য? ঠিক আছে, আজ থেকে তুমি জিত তবলা কুকুরের মতো জীবন কাটাবে, শুধু কয়লার আগুন খাবে, আর প্রতিবার মুখ খুললে একটি জ্বলন্ত স্ল্যাশ ঠিক মুখে এসে বিধ্বস্ত করবে, যেন তোমার পাপের স্মরণ করিয়ে দেয়। খুব গরম। হায় ঈশ্বর, আমি আগুনের সাগরে ডুবে যাচ্ছি, আমার চামড়া পুড়ে যাচ্ছে। দয়া করে আমাকে মাফ করো, আমি আর সহ্য করতে পারছি না। পেটের আগুন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়িয়ে দিচ্ছে। যদি আমাকে শাস্তি দিতেই চাও, তবে আমায় মেরে ফেলো। এভাবে নির্যাতন করা মৃত্যুর চেয়ে শতগুণ কষ্টকর। না, তোর মরার যোগ্যতা নেই, তোকে বাঁচতে হবে। আমি তোকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব, তোকে তোর পিতার সিংহাসনের সামনে দাঁড় করাব, যেখানে জনগণ জড়ো হয়, এবং তোকেই হাঁটু গেড়ে বসে প্রতিটি অপরাধ স্বীকার করতে হবে। তুই ট্র্যাজেডি তৈরি করেছিস, তোকে সেই সত্যের দ্বারা চূর্ণ হতে হবে যা তুই লুকানোর চেষ্টা করেছিস। সেটাই সবচেয়ে যোগ্য রায় তোর মতো দুর্বৃত্তের জন্য। মা, আমি এসেছি। এটা আমি, তোমার অ্যালেক্স। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অ্যালেক্স, অ্যালেক্স, আমার প্রিয় পুত্র, সত্যিই কি তুমি? এটা কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? বেঁচে আছে, তার মা এখনো বেঁচে আছে। রানী, সেই মহিলা যার নাম সে প্রতিদিন রাতে নিত, যাকে সে তার প্রতিটি স্বপ্নে নিয়ে যেত, এখনো বেঁচে আছে। মা, আমি তোমার অ্যালেক্স। এটা সত্যি, এটা স্বপ্ন নয়। এখনই টাওয়ারের দরজা খুলুন, মাকে এখনই বের করুন। সভাসদগণ কোথায়? শিকল খুলুন, লোহার ছিটকিনি নামান, প্রতিটি পাথর সরান। আমার মাকে, আসল রানীকে, রাজকীয় প্রাসাদে ফিরিয়ে আনুন। আমার প্রিয় মা, নিয়তির প্রতি কৃতজ্ঞ মা আজও বেঁচে আছেন। বছর ধরে আমি মাকে আলিঙ্গন করার স্বপ্ন দেখেছি, আর আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে।
মা এখনো বেঁচে আছেন। আমি মাকে খুঁজে পেয়েছি। তুই তো ওই দৃষ্টি, ওই কণ্ঠস্বর, ওই মহিমা আমি এতগুলো বছরে এক রাতের জন্য ভুলতে পারিনি। অবশেষে সেই দিনটা এল, যেদিন তুই আমাকে মা বলে ডাকলি, আমাকে জড়িয়ে ধরলি, এইভাবে আমার পাশে দাঁড়াল। মা, সবকিছু শেষ হয়ে গেছে। আমি তোমাকে যেখানে তোমার প্রাপ্য জায়গায় নিয়ে যাব, একটি প্রাসাদ যেখানে আলোই আলো, যেখানে আর অন্ধকার বা শিকল থাকবে না। এখন থেকে আমি সব সময় তোমার পাশে থাকব, সেই দেয়াল যা তোমাকে মিথ্যা এবং দুষ্টতার থেকে রক্ষা করবে। সেই ঘৃণ্য রাঁধুনি যে আমাদের পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, আমি তাকে একটি কুকুরে পরিণত করেছি। সে জীবনের বাকি সময় জ্বলন্ত কয়লা খাবে, লাল আগুন ফেলে, যেন সেই অভিশাপ যা কখনো ধোয়া যাবে না। মহারাজ, এত বছর ধরে আপনি হাসি, উৎকৃষ্ট মদ আর সুরের মাঝে কাটিয়েছেন। কখনো কি আমার কথা মনে পড়েছে? সেই রানী যিনি আপনার পাশে ছিলেন, আপনাকে উত্তরসূরি দিয়েছেন। আপনি কি কখনো ভেবেছেন আমি কেমন করে বেঁচেছিলাম সেই ঠান্ডা পাথরের মিনারে? আমি কি এখনো নিঃশ্বাস নিচ্ছি, কাঁদতে পারি, নাকি আমি হয়ে গেছি এক শুকনো মৃতদেহ, নীরব পচে যাওয়া, যাকে কেউ আর খোঁজে না? এ কি হচ্ছে? রানী না, সে কিভাবে এখানে থাকতে পারে? সে কিভাবে বেঁচে থাকতে পারে? আর এই যুবক, রাজকীয় চেহারা, পরিচিত চোখ, সে কে? সে কে যে হঠাৎ আমার হৃদয় এত কেঁপে উঠল? শ্রদ্ধেয় মহারাজ, রানী এখনো বেঁচে আছেন। আমি সেই পুরনো রাজপুত্র, আপনারই সন্তান যাকে আপনি মৃত ভেবেছিলেন। ওই বুড়ো রাঁধুনি যখন রানী বাগান বাড়িতে ঘুমোচ্ছিলেন, তখন সে আমাকে অপহরণ করেছিল, পোশাকের উপর মুরগির রক্ত ফেলে মিথ্যা দৃশ্য তৈরি করেছিল, শুধুমাত্র মা ও সন্তানকে আলাদা করতে, পিতাকে প্রতারিত করতে এবং আমাদের পরিবারের ভাগ্য দখল করতে। তুমি বলছো কি এটা সম্ভব নয়? কি সবকিছু কি আগে থেকেই নিশ্চিত করা হয়নি? এই সব বছর আমি এই সত্যের সাথে জীবন কাটিয়েছি, একটি নিষ্ঠুর সত্য যা আমাকে মেনে নিতে হয়েছিল। কিন্তু এখন কি আমার পুরো জীবনই একটি মিথ্যা, একটি নোংরা নাটকের দ্বারা পরিচালিত? না, এটা হতে পারে না। হ্যাঁ পিতা, সেই রাঁধুনি একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা জানে, যে এই রাজকীয় শিশুর একটি অদ্ভুত ক্ষমতা আছে যা আমি সৎহৃদয়ে বলি তা বাস্তবে পরিণত হবে। এটা জানার পর সে আমাকে চুরি করতে একটি মিথ্যা নাটক তৈরি করেছে এবং আমাদের পরিবারকে চিরকাল আলাদা করে দিয়েছে। এই সেই বিশ্বাসঘাতক যে আমার মাকে কারাগারে পাঠিয়েছিল, বাবাকে প্রতারিত করেছিল এবং আমাকে আমার শৈশব জুড়ে একটি মিষ্টি কারাগারে বন্দি করে রেখেছিল। বাবা দেখুন, সে আর মানুষ নেই, এখন সে শুধু জ্বলন্ত কয়লা খায়, আর যখনই মুখ খোলে তখন লাল আগুনের শিখা বের হয়, ঠিক যেমন তার লোভ এবং পাপ মূর্ত হয়েছে। আর এখন আমি তাকে পুরো আদালত এবং জনগণের সামনে উন্মোচন করব। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি 1000 বার মৃত্যুর যোগ্য, 1000 বার মরেও তা ধুয়ে যাবে না। মহারাজ, রাজকুমার যাকে আমি লালন পালন করেছি, আমাকে বেঁচে থাকার একটি পথ দিন। এমনকি যদি তা কারাগারের সবচেয়ে অন্ধকার কোণেও হয়, আমি তা মেনে নেব, যদি এই নশ্বর জীবনটা ধরে রাখা যায়। ধরো ওকে, ওকে কারাগারে নিয়ে যাও, লোহার শিকল দিয়ে বাঁধো, দিনরাত পাহারা দাও, কঠোর বিচার হবে। তবে না পুত্র, তুমিই তো ক্ষতিগ্রস্ত, এই বেদনা তুমিই সবচেয়ে ভালো বোঝো। যদি তুমি চাও, ওকে সেই শাস্তি ভোগ করতে দাও যা তুমি স্থির করেছ। একটি কালো কুকুর হয়ে সারা জীবন শুধু জ্বলন্ত কয়লা খাবে, যাতে প্রতিদিন তার জিহ্বা সেই আগুনে পুড়ে যায় যা তার নিজের লোভের জন্ম দিয়েছে। অন্তিম রানী, আমার প্রিয় রাজপুত্র, আমি মিথ্যেগুলির কথা বিশ্বাস করেছি, যার কারণে আমার স্ত্রী নির্বাসিত হয়েছে এবং আমার ছেলে বহু বছর ধরে ভ্রমণ করেছে। ধন্যবাদ যে আপনি দুজন ফিরে এসেছেন, যাতে আমি আমার ভুল সংশোধন করার সুযোগ পেয়েছি। শ্রদ্ধেয় পিতা, ইনি সেই মেয়ে যিনি মৃত্যুর মুখোমুখি হয়েও
সবসময় আমার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এবং এখন বাবা এবং রানীর সামনে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি আমি একটি রাজকীয় বিবাহ অনুষ্ঠানের আয়োজন করব যাতে তিনি আমার রাজপরিবারের পুত্রবধূ এবং রাজকুমারী হন। অবশেষে সবাই তাদের সঠিক স্থানে ফিরে এলো। রানী তার সিংহাসনে ফিরে এলেন। রাজকুমার, যিনি এখন একজন তরুণ, প্রতিভাবান এবং গুণী রাজা, সাহসী, বিশ্বস্ত এবং দয়ালু মেয়েটিকে বিয়ে করলেন। তারা ভালোবাসায় পূর্ণ রাজ্যে একসাথে বাস করতে লাগল এবং চিরকাল সুখে শান্তিতে বসবাস করল। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনি পরবর্তী মজার ভিডিওগুলো মিস না করেন। কোনো আইডিয়া বা পরামর্শ আছে? নিচে কমেন্ট করুন। আমরা সব সময় আপনাদের মতামত শুনি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনার দিনটি শুভ হোক। বাই বাই।